সবাইকে বিকেলের শুভেচ্ছা এবং আমন্ত্রণ তোমাদের প্রিয় এই আয়োজন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। ইভান সাইড আজ তোমাদের সাথে আছি এবং আমাদের সাথে একজন অতিথি আছেন, তার কথা বলবো। তার আগে আমরা জন মিল্টন সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। সপ্তদশ শতকের ইংরেজ কবি এবং গদ্য লেখক জন মিল্টনের জন্ম লন্ডনের ব্রেড স্ট্রিটে। প্রসিদ্ধ কাব্য প্যারাডাইজ লস্টের কারণে খ্যাত হয়ে আছেন তিনি। কয়েক শতাব্দী শীর্ষ অবস্থানের পর বিংশ শতাব্দীর মাঝামাঝিতে টি.এস. ইলিয়ট এবং এফ.আর. লেভিসের জনপ্রিয়তার কাছে তার শীর্ষস্থান হুমকির মুখে ছিল, কিন্তু বিভিন্ন সামাজিক ও সাহিত্য জার্নালের কারণে মিল্টনের অবদান এখনও পর্যন্ত অটুট রয়েছে। 1674 খ্রিস্টাব্দের ঠিক এই দিনে মানে 8 নভেম্বর সেই মানুষটি মৃত্যুবরণ করেন। এবার জানাই যে আমাদের সাথে কে আছেন। আজ আছেন মডেল ও অভিনেত্রী মৌ। তার সাথে কথা বলবো এবং তোমাদের সাথে জানোই তো কথা বলবার অপেক্ষায় থাকি। স্ক্রলে দেয়া নাম্বারগুলিতে ফোন করতে থাকো, কথা হয়ে যাবে। বিকেলের শুভেচ্ছা আপনাকেও। কেমন আছেন? আপনাকেও শুভেচ্ছা। খুব ভালো আছি। আচ্ছা, আমাদের এই আয়োজনে আসলে আমরা যে সময়টুকু পাবো আপনার বিভিন্ন কাজের কথা জানবো। শুরুতে খুব স্পেশাল একটা কাজের কথা বলি। পিঁপড়াবিদ্যা এই চলচ্চিত্রটি সারা জাগানো চলচ্চিত্র, মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত। সেখানে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন। সেই চরিত্রটি সম্পর্কে এবং সেখানে কাজে আসলে কিভাবে রিলেট হলো এগুলো একটু জানতে চাই। অ্যাকচুয়ালি আমার কোনো প্রিপারেশন ছিল না, আমার কোনো আইডিয়া ছিল না যে আমি শুরুতেই এত বড় একটা কাজ করে ফেলবো। আর যখন আমাকে আসলে আমি ওনার সাথে আসলে কাজ করি অ্যাজ এ মডেল হিসেবে, একটা কমার্শিয়াল থেকে আসলে ওনার সাথে কাজ করা শুরু হয়। তো হয়তো বা যে ক্যারেক্টারটা আমি করেছি, তো সেখানে মনে হয়েছে যে আমি ক্যারেক্টারটা জাস্টিফাই করতে পারবো, সেজন্য হয়তো উনি আমাকে তার মনে হয়েছে যে এটা আপনি করতে পারবেন। একদম। আচ্ছা, পরে যেমন আপনি কমার্শিয়ালের কথা বলছিলেন, টিভিসি নিয়ে আমরা অনেক কথা বলবো, কিন্তু শুরুতে যেদিন আপনি অফারটা পেলেন, চরিত্রটাকে বুঝলেন, এটা তো প্রথম ফিল্ম। সো আপনার প্রিপারেশনটা কি ছিল এবং সেই সময় আসলে কি ভাবছিলেন, পরে কেন বা করতে রাজি হলেন? অ্যাকচুয়ালি আমি যখন শুনেছি ক্যারেক্টারটার কথা, আমাকে ডেকেছিলেন ওনাদের অফিসে। অ্যাকচুয়ালি আমি আর মিঠু একসাথে মিট করেছিলাম যখন আমাদেরকে ডাকা হয়েছিল। আর তখনই আসলে আমাদেরকে বলা হয়েছিল যে আমাকে উনি ব্রিফ দিয়েছিলেন যে আসলে ক্যারেক্টারটা এরকম, তুমি যেরকম অ্যাজ ইউজুয়াল কথা বলো, চলো, তোমার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তুমি অ্যাক্টিং করতে হবে না। না, তোমার একদমই অ্যাক্টিং করতে হবে না, তুমি একদম অ্যাক্টিং করবাই না। এটা আমাকে উনি ফার্স্ট টাইমে বলেছিলেন যে তোমার আসলে কোনো অ্যাক্টিং করতে হবে না, তুমি যেরকম মৌ যেভাবে চলাফেরা করো, কথাবার্তা বলো, ঠিক সেভাবেই কথাবার্তা বলবা, চলাফেরা করবা, ডোন্ট ডু অ্যাক্ট। আর মিঠুর সাথে আসলে আমার আগে থেকে পরিচয় ছিল, বিকজ উনি ছবিলের এডি ছিলেন। সো ওনাকে আমি আগে থেকে চিনতাম। আন্ডারস্ট্যান্ডিং থাকা তারও সহজ হয়ে গেছে। এই কথাগুলো শুনতে শুনতে আমার স্টলের সুন্দর একটা কোট আছে যে নো ডেকোরেশন ইজ দ্য বেস্ট ডেকোরেশন। অনেক সময় ওয়েটিং না করলে সহজ ব্যাপারটা আরো বেশি ভালো হয়। যে কাজটা জানতে পারলে ভালো হয় সেটা হচ্ছে, এর আগে আপনি বলছিলেন যে চলচ্চিত্রের কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তার আগে থেকে আপনি মডেলিং করছেন, কমার্শিয়ালে কাজ করছেন, কিন্তু আসলেই কি কখনোই চলচ্চিত্রের ইচ্ছে ছিল না বা কোনো প্ল্যান ছিল না, হুট করে শুরু হয়ে যাওয়া? জি, আমি আসলে এরকম প্ল্যান কখনোই করিনি যে আমি ফিল্মে কাজ করব, বা এত দূরের কোনো চিন্তা আমার ছিল না। আমি কমার্শিয়ালে কাজ করেছি, সেটা খুব হঠাৎ করে ইনস্ট্যান্টলি হয়ে গেছে। আর ফিল্মের কাজটাও এরকম ভাবে হয়ে গেছে, আসলে কোনো প্ল্যানিং ছিল না। তো পিঁপড়াবিদ্যা দিয়ে যেহেতু শুরু, এরপরে কি চলচ্চিত্রে আরো কোনো কাজের অফার তো নিশ্চয়ই থাকবে, বা প্ল্যান করছেন কিনা, সামনে করবেন? আমি অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ফিল্মের কাজ অফার পেয়েছি, বাট আসলে আমার না ওরকম ভালো লাগেনি। যেভাবে পিঁপড়াবিদ্যার অ্যাক্টিং করেছি ওটা আমার ভালো লেগেছে, আমার ক্যারেক্টার ভালো লেগেছে, সবকিছু ওভারঅল ভালো লেগেছে, বাট এখন ওরকম কাজের তেমন একটা আমার ভালো লাগে না আসলে। আচ্ছা, মানে স্ক্রিপ্ট ভালো লাগেনি শুনে, হ্যাঁ, কোনো কিছু ভালো লাগেনি। সেটা আসলে করা হয় ভালো লাগে সবকিছু, চরিত্র, স্ক্রিপ্ট কিংবা সেই কাজটার ধরন, তাহলে তো নিঃসন্দেহে সামনে আপনি কাজ করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, সেক্ষেত্রে কি এটা বলতে পারি, আমরা অনেকেই বলি যারা চলচ্চিত্র বোদ্ধা তারা এটাকে স্বীকার করেন না, কিন্তু আমরা যারা দেখি সিনেমা বা অনেকেই একটা কথা বলি যে মূল ধারা একটা এবং বাণিজ্যিক সিনেমা একটা, এই বিষয়টা কি বলতে পারি যে তাহলে আপনি একটু বাণিজ্যিক না একটু আর্ট ফিল্ম বা একটু এরকম সিনেমাতে কাজ করবেন, ঠিক কমার্শিয়াল মুভিতে না? আপনি বলতে পারেন আসলে বাণিজ্যিক ওভাবে কাজ করার আমার কোনো ইচ্ছা নাই এখন অবধি নেই। তবে যদি সবকিছু ভালো হয়, বাণিজ্যিক ছবিও ভালো হতেই পারে,
বাট এখন আসলে যেরকম ছবি হয় ওরকম ছবিতে কাজ করার আমার একদমই ইচ্ছা নেই। আচ্ছা, এতে এবার এভাবে বললে অনেকে মনে করতে পারে আমরা সেটা বলছি না। এই সিনেমাগুলো দেখা যায় যে খুব একটা মানুষের কাছে ওভাবে পৌঁছায় কিনা আমি জানি না। অনেকেই বলেন যে অনেক বেশি হল পায় না, অনেক মানুষের কাছে পৌঁছায় না, পরে হয়তো তারা ইউটিউব বা অন্যভাবে কালেক্ট করে মুভিগুলো দেখছে। এই ঘটনা এটা কি আমাদের ফিল্মটার ক্ষেত্রে কিন্তু এটা হয়নি। আমাদের ফিল্মটা কিন্তু একদম হাউসফুল ছিল, যতদিন ছিল হলে ততদিন কিন্তু মানুষ দেখেছে গিয়ে। আর আমি তো প্রচুর সাড়া পেয়েছি, আমাকে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে। আর হ্যাঁ, আমাদের ফিল্মের ক্ষেত্রে আমি এরকম কোনো কিছু দেখি নাই। আচ্ছা, নিজের সিনেমা দেখতে গিয়ে নিজের কাছে মনে হয়নি যেটা আর একটু মানে একটু দুর্বলতার কথা যদি বলি যে নিজের আর একটু ভালো করা উচিত ছিল বা কি মনে হয়? আমি সব সময় নিজেকে ক্রিটিসাইজ করি। আমার সব সময় আমি যখন কমার্শিয়ালে কাজ করি বা ফিল্মে যে কাজ করেছি আমার মনে হয়েছে যে না এখানে না আরেকটু ওরকম করলে ভালো হতো। আচ্ছা, আমি কখনোই স্যাটিসফাইড হই না আমার কাজের ক্ষেত্রে। ওকে ফাইন, কিন্তু আমাকে এখন একজন মানুষকে স্যাটিসফাইড করতে হবে এবং এখানে একটা কাজ করতে হবে, সেটা করলেই ভালো হবে। সেটা হচ্ছে একটা ফোন কল নিব, ঠিক আছে? শিওর। হ্যালো, হ্যালো, কে বলছো? ভাই আমি অপূর্ব। বাহ, অপূর্ব, খুব সুন্দর নাম। অপূর্ব, বলো যে কোন বিভাগটা তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ, ওকে। খেলা দেখেছো গতকাল? হ্যাঁ ভাইয়া। বাংলাদেশ তো জিতে গেল এবং অল স্টারস টি20ও চলছে, সেটা দেখেছো? না ভাই, ওটা দেখা হয়নি। ওটাও দেখবা? সামনে আরো দুটো ম্যাচ আছে। প্রথম প্রশ্ন তোমার জন্য খেলার মাঠ থেকে, মহিলা ভলিবলের সবচেয়ে দামি টুর্নামেন্টের নাম কি? অপশন খুব মনোযোগ সহকারে শোনো। ক, পপ ট্রফি ভলিবল। খ, উইমেন্স ওয়ার্ল্ড ভলিবল গ্র্যান্ড পিক্স। গ, সেন্ট ব্রিজ ভলিবল। বলো। অপশন গ, সেন্ট ব্রিজ ভলিবল। অপশন গ, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, উত্তরটি সঠিক নয়। সঠিক উত্তরটা জেনে রাখো, উইমেন্স ওয়ার্ল্ড ভলিবল গ্র্যান্ড পিক্স। খ। আমরা আরেকটা ফোন নিই। হ্যাঁ, হ্যালো। হ্যালো, সাদিয়া, ভালো আছো সাদিয়া? হ্যাঁ। বলো, প্রশ্ন করব কোন বিভাগ দিয়া? হ্যাঁ, ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, বাবারে অনেক কঠিন। আমি হলে জীবনও এই বিভাগটা নিতাম না, মানে অনেক কঠিন এটা। দেখা যাক তোমার কি অবস্থা। প্রশ্নটি হচ্ছে, লেজুর শব্দটিতে উর প্রত্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপশন শোনো। ক, বিশেষণ গঠনে। খ, সম্পর্কিত অর্থে। গ, অর্থহীন ভাবে। বলো। ভাইয়া অপশন গ, অর্থহীন ভাবে। অপশন গ, অর্থহীন ভাবে, কিন্তু উত্তর তো সঠিক তোমার। ও নাইস, একদম অর্থবহ উত্তর দিয়ে 500 টাকার বই তুমি জিতে নিলে। দ্বিতীয় প্রশ্নটি তাহলে শোনো, কর্মপদ অনুসারে ক্রিয়াপদ কত প্রকার? অপশন হচ্ছে ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার। বলো। ভাইয়া অপশন খ 3 প্রকার। অপশন খ 3 প্রকার। আমি আশা করেছিলাম যে এই উত্তরটি তুমি পারবে, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, উত্তর সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে গ 4 প্রকার। অভিনন্দন, 500 টাকার বই তো তুমি পেলে। বিজ্ঞাপন যখন বিরতি হয়, আপনি যখন টেলিভিশন দেখেন, একটা সবার ভিতরে কিন্তু একটা এটা নিয়ে আফসোস কিংবা একটা কষ্ট কাজ করে, কেন এত বিজ্ঞাপন বিরতি? আপনার ক্ষেত্রে কি হয়? কখনো কোনো নাটক কিংবা পছন্দের অনুষ্ঠান দেখতে বসলে একটু বিরক্ত লাগে, বিকজ যখন খুব মানে খুব ইম্পর্টেন্ট মোমেন্টে আসলে এই কাজগুলো করে। ওকে, আর ঠিক সেই বিরতিতে যদি আপনার নিজেরই করা কোনো বিজ্ঞাপন দেখানো হয়, তখন কেমন লাগে? তখন ভালোই লাগে, তখন খারাপ লাগে না। আচ্ছা, সেই যে নিজের বিজ্ঞাপন করার কথা বলছিলাম, শুরু কবে? আপনি অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন, শুরুটা কিভাবে হয়েছিল? আসলে শুরুটা হঠাৎ করে হয়েছিল। আমি সরোর ভাইয়ের একটা কমার্শিয়াল, রবির কমার্শিয়াল ছিল সেটা, এবার হবে, তো সেটাতে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি। এটা কোন সময়? এটা 2012 এর দিকে। আচ্ছা, তার আগে কি কোনো ভাবনা ছিল আমি মিডিয়াতে কাজ করব? না, একদমই না। এটা হঠাৎ করে আমার ছবি সাবমিট করি, সিলেক্টেড হয়, দেন কাজ করি। প্রথম যখন আপনি কাজ করতে গেলেন, তাও বিজ্ঞাপন চিত্র, তাও আমাদের খুব গুণী একজন নির্মাতার হাত ধরে, কি অনুভূতি ছিল? ওটা অসম্ভব, মানে অসম, ইট ওয়াজ অসম। আমি আসলে ক্যামেরার সামনে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি মানে আই ওয়াজ লাইক শিভরিং, কাঁপছিলাম ভয়। বাট সবচেয়ে স্ট্রেঞ্জ বিষয় হলো আমার এক টেকে শটটা ওকে ছিল, এবং ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল। আই মিন কমার্শিয়ালের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল, প্রেজেন্টারের একটা ক্যারেক্টার ছিল। ওকে, এবং তারপর তো আপনার বিজ্ঞাপনের যাত্রা শুরু হয়ে গেল। একে একে আপনি অসংখ্য বিজ্ঞাপন করেছেন। পরবর্তীকালে উল্লেখযোগ্য কিছু বিজ্ঞাপনের কথা একটু জানতে চাই। আমি গ্রিন ইউনিভার্সিটির কাজ করেছি, প্রাণের কাজ করেছি অনেক, তারপর
এই রিসেন্ট অনেকগুলো কাজ করলাম, আচ্ছা, ডোজ এখন- ইন্টারনেটের এখন কাজ কিসের- করলাম। এখন আসলে আমি কিসের- অনেক কাজ করেছি, সো এখন এন দ্যাট মোমেন্ট আমি মানে ওইগুলো recall সবগুলো করতে হয়তো পারছি মনে না। পড়ছে না। এখন কি কাজ করছেন? এখন প্রাণের কাজ করলাম কিছু, তারপর মেরিল রিভাইভের কাজ করলাম। আচ্ছা, এটা এখন সবগুলোই অন এয়ার বিজ্ঞাপন হয়নি। চিত্র? হ্যাঁ, সব কমার্শিয়াল। ওকে, সামনে সেগুলো আসছে। জি তো এই যে বিজ্ঞাপন চিত্রে আপনি কাজ করলেন, আবার চলচ্চিত্রেও কাজ করলেন, জি। আপনার কাছে পার্থক্যটা কি লেগেছে? যে ফিল্মে এক ধরনের ঢং, বিজ্ঞাপনে খুব অল্প সময়ের মাঝখানে অনেক কিছু বোঝাতে হয়, অ্যাক্টিভিটিস মেবি অনেক বেশি থাকে। আপনার কাছে পার্থক্যটা কি মনে হয়? আসলে কমার্শিয়ালের ক্ষেত্রে যেটা হয়, খুব কম সময় থাকে, কয়েক সেকেন্ড সময় থাকে, তার মধ্যে যে ডায়লগটা থাকে, তো আর্টিস্টের কাজ হলো ওই ডায়লগটাকে মানুষের মাঝে মানে বিলিভ করানো। হ্যাঁ, সেটা যেটাই, যে ধরনের ডায়লগই হোক বা যে এক্সপ্রেশন হোক, তো ওই শর্ট মোমেন্টের ভেতরে যে ওই জিনিসটাকে যে বিলিভ করানো কনজিউমারদেরকে, এটা অনেক বড় একটা ব্যাপার। বিকজ আপনি যদি ওই ডায়লগটা বিলিভ না করেন, ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ডায়লগ অ্যান্ড ওই ক্যারেক্টারটাকে বিলিভ করতে হবে। আর ফিল্মের ক্ষেত্রে যেটা হয় সেটা ওই একই জিনিস, বাট এখানে একটু টাইম সময়টা একটু থাকে। বেশি পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, এটাই একটু রিল্যাক্স থাকা যায়, হয়তো নিজের মতো কিছু একটা করা যায়। বাট কমার্শিয়াল ক্ষেত্রে সেটা একদমই পসিবল না। ওকে, কমার্শিয়াল অনেকগুলো আপনি করেছেন এবং সেগুলো করতে করতে আমরা প্রাণের কমার্শিয়ালের কথাও জানবো। অনেক ধরনের শুটিং এ কিন্তু অনেক মজা হয়, অনেক সময় আবার মজার বাইরে তিক্ততার অভিজ্ঞতা আছে। এরকম কিছু মজার অভিজ্ঞতাই আমরা শুনি, তিক্ততা না শুনে। মজার অভিজ্ঞতা আমার যেটা, ফার্স্ট কমার্শিয়ালের কাজের কথা বলি, যে আমি আসলে কখনো ভাবি নাই যে আমি আসলে কাজটা করতে পারবো, বাট আমি ওটা করে ফেলেছি। তখন থেকে আমার আসলে একটা কনফিডেন্ট বিল্ড আপ হয় যে না, ওকে আমি পারি, করতে পারবো। আর অনেক মজা করেছি, ফিল্মে অনেক মজা করেছি, অনেক মজা করেছি। আর সরল ভাইয়া তো খুবই ফ্রেন্ডলি, উনি কখনো ফিলই হতে দেয়নি যে উনি এত বড় একজন মাপের ডিরেক্টর বা এত বড় একজন মানুষ। ওনার সাথে যখন কথা বলবেন বা আপনি যদি কখনো বলেন, তখন মনেই হবে না, মানে হি ইজ এ রিয়েলি রেগুলার পারসন। সৌভাগ্য হয়েছে আমার। এই তো। আর অমিতাভ ভাইয়ের সাথে কাজ করে অনেক মজা হয়েছে, মানে উনি ওনাকে দেখলে মনে হয় না যে উনি খুব মানে ফ্রেন্ডলি, খুব ক্যাজুয়াল, বাট ওনার সাথে যখন কেউ কথা বলে তখন আসলে ওটা মনেই হয় না। আর এই মুহূর্তে আমি একজনের সাথে কথা বলতে চাই এবং তাদের সাথে কথা বললে আমার ভীষণ মন ভালো হয়ে যায়। তারা হচ্ছেন যারা ফোন করেন। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আমি সামিয়া বলছি। সামিয়া বলছো? কোন বিভাগ পছন্দ? জানাও জানা। আমাকে একটা জিনিস জানাও তো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ঠিক আছে, থাকো লাইনে। শোনো প্রশ্ন, উত্তর দিয়ে দিও খুব দ্রুত। আদর্শ মাটিতে শতকরা কত ভাগ খনিজ পদার্থ থাকে? অপশন শোনো, ক 40 ভাগ, খ 45 ভাগ, গ 50 ভাগ। বলো সামিয়া, সময় নেই কিন্তু। 45 ভাগ। উত্তর তো 100 ভাগ সঠিক। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ। পুরো 500 টাকার বই তো হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্নটি শোনো, নেপচুনের উপগ্রহ কোনটি? অপশন শোনো, ক নেরাইড, খ টাইটান, গ ক্যারন। বলো। সময় নাই। অপশন ক নেরাইড উত্তর নিলাম, সঠিক। ওয়াও, থ্যাংক ইউ আমাদের অতিথি, তিনি তোমার 1000 টাকা পাওয়াকে হাতের তালি দিয়ে উদযাপন করলেন। কনগ্রাচুলেশনস। এবার বলো যে আরো 1000 টাকার জন্য তৃতীয় প্রশ্নে যাবে কিনা? আজকে খেলবে না? ঠিক আছে, 1000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। আচ্ছা, আমরা বিজ্ঞাপন এবং ফিল্মে ছিলাম, আমরা আরেকটা ফোনে যেতে চাই। একটা ফোন নিয়ে আসি। হ্যালো ভাই, আমি স্বর্ণা, কোন বিভাগ পছন্দ বলো তো? ভাষা ও ব্যাকরণ। বাহ, বিভাগটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, ব্যাকরণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় বিভাজন। শোনো, ক ব্যাক যোগ অরণ, খ বি যোগ আ যোগ করণ, গ বি যোগ জ যোগ করণ। বলো। ভাইয়া অপশন খ। বলো, পুরো উত্তর বলো। ক খ গ না। বি যোগ আ যোগ করণ। ভাইয়া কারেন্ট নাই, চলে গেল। ওহো, কিন্তু এই কারেন্ট নাই দুঃসংবাদের পাশাপাশি তোমাকে একটা সুসংবাদ দেই, তোমার উত্তর সঠিক। অভিনন্দন। আরেকটা জিনিস একটুখানি তোমাকে বলি, কারেন্ট না, শব্দটা হচ্ছে ইলেকট্রিসিটি। অভিনন্দন 500 টাকার বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্ন শোনো, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয়েছিল কোন ভাষায়?
অপশন বলছি, ক ইংরেজি, খ পর্তুগিজ, গ ফরাসি। বলো। শুনতে পাচ্ছ? অপশন ক ইংরেজি। অপশন ক ইংরেজি উত্তর নিলাম, কিন্তু এই উত্তরটি তো হয়নি, সঠিক নয়, দুঃখিত। জেনে নাও, সঠিক উত্তর হচ্ছে খ পর্তুগিজ। হ্যালো, নাম বলেন। জয়। জয়, ঠিক আছে। পুরা 2000 টাকার বই জয় করে নিতে পারেন কিনা দেখি। ছবি দেখো, ছবি দেখে তোমাকে উত্তর দিতে হবে। তিনি এবারের অর্থনীতিতে নোবেল বিজয়ী, তার নাম বলো। অপশনগুলো শোনো, ক জন ফিলমোর, খ অ্যাঙ্গাস ডিটন, গ জেমস মনরো। বলো। অপশন গ জেমস মনরো। একটু সময় নিতে, উত্তর তো সঠিক নয়, আন্তরিকভাবে দুঃখিত। সঠিক উত্তর হচ্ছে খ অ্যাঙ্গাস ডিটন। আচ্ছা, আমরা আবারও এই ভাগে আপনাকে স্বাগত জানাই। আমরা কমার্শিয়াল নিয়ে কথা বলছিলাম এবং প্রাণের বেশ কিছু কমার্শিয়াল আপনি করেছেন। একটু স্বভাবতই প্রাণের কথা শুনতে চাই। আমাদের এই দারুণ যে আয়োজন, সেটাও প্রাণ মিল্ক ক্যান্ডি তারা স্পন্সর করছে। কি কি কাজ করেছেন প্রাণের? আমি প্রাণের মিস্টার নুডলসের কাজ করেছি, আচ্ছা। প্রাণ আরএফএল বোলের কাজ করেছি, আর রিসেন্ট কাজ করলাম আরএফএল ম্যাজিক টুলের। এটা এখন অনার হয়নি, সামনে আসছে আশা করি। হ্যাঁ, আচ্ছা। এর মধ্যে সেই হবে। কাজগুলো করতে গিয়ে অভিজ্ঞতা কেমন, মানে কেমন লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে, প্রাণের কাজ করতে ভালোই লাগে। আচ্ছা, এবার একটু আমি যেহেতু দেখতে পাচ্ছি আপনার মডেলিংয়ে, মানে টিভিসিতে মডেল হিসেবেই বেশি কাজ করা হয়েছে। আমাদের এখন তো অনেকেই মডেলিং করছেন টেলিভিশনে, যারা নিয়মিত দেখেন, প্রচুর মডেল বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আগে যারা মডেল ছিলেন বা আপনার খুব প্রিয় মডেল কারা, আর এখন আসলে মডেলিংটা কোন জায়গায় আছে, সেটাকে পুরোপুরি পেশা হিসেবে নেওয়া যায় কিনা? আমার জয়া হাসানকে খুব ভালো লাগতো আগে থেকে, মৌ, ওনাদেরকে খুব ভালো লাগে। ওনাদেরকে দেখে কি ইন্সপায়ার হয়েছেন কিছুটা? আসলে তখন আমার কখনোই প্ল্যানিং ছিল না তো এরকম কিছু করব, সেটা আসলে হঠাৎ করে হওয়া, তাদেরকে ভালো লাগতো। আচ্ছা, এবং এখন আসলে আপনারা যারা মডেলিং করছেন, এখন যেটা বলছিলাম যে পেশা হিসেবে কি এই মডেলিং প্রফেশনটাকে নেওয়া মতো জায়গায় আমরা এসেছি কিনা? আমার মনে হয়, আমি পার্সোনালি যদি বলতে চাই, তাহলে এখন ওরকম আসলে অবস্থা নেই আমাদের দেশে যেটা আসলে প্রফেশনাল হিসেবে নেওয়া যায়। আমি এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই না পার্সোনালি। আমি পড়াশোনা করছি, এই তো, মানে এটা আসলে পাশাপাশি কাজ হিসেবে নেওয়া যেতে পারে, বিকজ মডেলিং আসলে রেগুলার করাও যায় না কমার্শিয়ালের ক্ষেত্রে। আচ্ছা, আপনি পড়াশোনার কথা বলছিলেন, যেটাকে পেশা হিসেবে নিতে চান না, পেশা হিসেবে কি নিতে চান? পেশা হিসেবে আমি আসলে এরকম এখনো ওরকম কোনো প্ল্যানিং আসলে নেই। আচ্ছা, যে আপনি কি খুব করব, স্বাধীন চেতা, যখন যেটা ভালো লাগছে সেটাই করছেন, এরকম কিছু? হ্যাঁ, এরকম কিছু, মানে ফিউচার নিয়ে এরকম খুব টেনশন বা এরকম প্ল্যানিং আমি কখনোই করি না, যখন যেটা হওয়ার হবে সেটাকে এনজয় করেন, সামনে যেটা হ্যাঁ, আসে। একদম। কোথায় পড়াশোনা করছেন, কি নিয়ে পড়াশোনা করছেন? আমি স্টেট ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স করছি। ইংলিশে অনার্স করছেন, ফাইন। তো সামনে কি নিজের, যেহেতু অনেকদিন ধরে কাজ করা হচ্ছে এখানে, মিডিয়াতে রিলেটেড থেকে নিজের কোনো ধরনের কাজ করা, নির্মাণ হতে পারে, লেখালেখি হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, এরকম কোনো ইচ্ছা আছে কিনা? আমার আসলে ইচ্ছা ছিল, এখন ইচ্ছা নেই, বিকজ আমি যখন বুঝতে পারলাম যে আসলে মেকিং খুব টাফ একটা ব্যাপার। সো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আসলে এরকম কিছু বানাবো, থাকে না নিজে কিছু গল্প থাকে, পছন্দের কিছু ক্যারেক্টার থাকে, যেটা আমি করব, এভাবে করব, কিন্তু আসলে মেকিং জিনিসটা খুবই টাফ একটা ব্যাপার। তো এটাতে আসলে যদি কিছু করতে চাই তাহলে অনেক এক্সপেরিয়েন্সের দরকার, অনেক সময়ের অনেক কিছু আসলে সেটার সাথে রিলেটেড। আচ্ছা, আমার একটা ইচ্ছে আছে, ইচ্ছাটা পূরণ করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেলিফোন নিব আমি। শিওর। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি ইমা। তুমি ইমা? ইমা, কোন বিভাগটা পছন্দ বলো? ভাইয়া জানা জানা। জানা অজানা, কোন ক্লাসে পড়ছো ইমা? ক্লাস 9-এ। তুমিও 9-এ? ঠিক আছে, দেখা যাক তোমার জানার পরিধি কতটা। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর অ্যারোনটিক্স কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন শোনো, ক 1958, খ 1931, গ 1915। বলো। ভাইয়া খ 1931। উত্তর নিলাম, কিন্তু উত্তর সঠিক নয়, দুঃখিত ভাইয়া। সঠিক উত্তর হচ্ছে গ 1915, 3 মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমরা আবারও আপনার কাছে আসি। তো এখন আপনার যদি ব্যস্ততার কথা বলি, সবকিছু মিলে এখন সময়টা কেমন কাটছে? শুধুমাত্র কি টিভিসি নিয়ে ব্যস্ত আছেন, নাকি এর বাইরেও আরো কোনো ব্যস্ততা আছে, বা সময়টা কেমন কাটছে? টিভিসি নিয়ে মোটামুটি ব্যস্ত, আর
ফিল্মে একটা কথা চলছে, আমি জানি না হোপফুলি, বাট আমি এখন এটা বলতে চাই না। ওকে, দেখা যাক, একটা সারপ্রাইজ থাকলো। আচ্ছা, অবশ্যই আমরা সেই সারপ্রাইজটার অপেক্ষায় থাকলাম, সেই সারপ্রাইজটা আমরা পেতে চাই। এর বাইরে যদি বলি যে যেহেতু এটা আমাদের যারা স্কুলে পড়েন মূলত তাদেরকে উদ্দেশ্য করেই অনুষ্ঠানটা, ছোটদের নিয়ে কখনো কোনো কিছু করবার ইচ্ছে বা তাদের সাথে রিলেট থাকা যায় এরকম কোনো কাজ করবার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে, সুযোগ পেলে ইচ্ছা অবশ্যই আছে কিছু করার। আচ্ছা, এবং এর বাইরে আপনি কখনো যে শুরুটা হওয়ার পর এখন যখন নিজেকে সেই 2012 থেকে টিভিসির কথা যদি আমি বলি, এখন 2015, তাও প্রায় শেষের সময়, ঠিক সেই আগের মৌকে যদি দেখেন এবং এখন যদি আজকের মৌকে দেখেন, যদি দুজনকে মিলিয়ে দেখতে বলি, কি বলবেন? নিজের সম্পর্কে মূল্যায়ন কি করবেন? আসলে আমি আগে যেরকম ছিলাম এখনো সেরকমই আছি। আমার মনে হয় না আমি একটু চেঞ্জ হয়েছি। আছে না, মানুষ সময়ের সাথে চেঞ্জ হয় বা তাদের পজিশনের সাথে চেঞ্জ হয়, বাট আমার মনে হয় না আমি একটু চেঞ্জ হয়েছি। আমার যখন আমি ভার্সিটিতে শুরু করি পড়াশোনা, তখন আসলে আমি মডেলিং শুরু করি। সো তারা কখনো আমাকে বলে না যে তুই চেঞ্জ হয়েছিস, আছে না কিছু ব্যাপার, তো এরকম আসলে কখনো হয়নি। আচ্ছা, এখনই আছে, ওরকমই আছে। কাজের প্রতি সিরিয়াসনেসের কথা যদি বলি, প্রথম তো একদম না বুঝে করা হয়ে গেল, একটাকে হয়ে গেল, বাট এখন তো অনেক কিছুই বুঝতে পারছেন, এখন অনেক কিছু বুঝে শুনে তারপরে কাজ করতে হয়, আমি সেটাই করি। আপনার কাছ থেকে এটা শুনতে চাই, এখন যারা দেখছে অনেকে যদি মডেলিং এ আগ্রহী তারা হয়, এতদিনের কাজের এক্সপিরিয়েন্সের আলোকে কি বলবেন, কিভাবে আসলে নিজেকে তৈরি করা উচিত? মডেলিং যদি কেউ সিরিয়াসলি করতে চায়, সামনে আসতে চায়, অনেকেই হয়তো সেই দিক নির্দেশনাটা পায় না, তার কোন কোন বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত? আমি প্রথমে বলতে চাই যে অ্যাক্টিং এর ক্ষেত্রে খুব মনোযোগ দিতে হবে। শুধু দেখতে সুন্দর হলেই আসলে মডেলদেরকে সুন্দর হতেই হবে এটা তো মানে ম্যান্ডেটরি। তো অ্যাক্টিং এর ক্ষেত্রে একটু মাথা দিতে হবে যে না, এক্সপ্রেশন, হ্যাঁ অবশ্যই, সেটা না থাকলে কোনো কাজই আসলে হবে না। আচ্ছা, আর যেটা হচ্ছে যে অনেক কিছু জানবার ছিল কিন্তু সময় না থাকাতে সেই কথাগুলো জানা হলো না। অনুষ্ঠানের আরেকদিন ইনশাআল্লাহ, এবং অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে আছি। অনুষ্ঠানটা আমরা একটু শেষ করতে চাই আপনার গান শুনতে শুনতে, যদিও একেবারেই শখের বসে গান করা, আমি যদি ভুল না করি। সেই গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তবে আমি একটু বিদায় নিয়ে আসি তার আগে বলি যে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর এনটিভিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ঠিক আছে, আপনার প্রতি শুভকামনা। আমি একটু বিদায় নিয়ে আসি। আজকের মতো বিদায়, তবে একটা ঘোষণা সবার জন্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়, আগামী দিন আবারও একই আয়োজন নিয়ে একই সময় একই চ্যানেলে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন। গানটা শুনুন। মোর ভাবনারে কি হাওয়া মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে